আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের কনিক্সের পঞ্চম লেকচার। আশা করি সম্পূর্ণ ক্লাস জুড়ে তোমরা আমার সাথে থাকবে। তবে ক্লাস শুরু করার আগে আমি একটু তোমাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বর্তমানে বুয়েটে তড়িৎ কৌশলে পড়াশোনা করছি। আমি বুয়েট 21 ব্যাচের একজন ছাত্র। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আজকের ক্লাসে আমরা যেই টপিকটি নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে অধিবৃত্তের এসপি সমান ইপিএম উপবৃত্তের এসপি সমান ইপিএম সম্পর্কিত যে সমীকরণগুলো আসে, অথবা সাধারণ সমীকরণের বাইরেও যে সমীকরণ থাকে, সাধারণ সূত্রগুলোর বাইরে বিভিন্ন ধরনের মজার মজার তথ্য ভিত্তিক সেই সমীকরণগুলো থেকে কিভাবে বৈশিষ্ট্য বের করতে হয় বা সেই সমীকরণগুলো কিভাবে বের করতে হয় তা দেখব। তাহলে চলো আমরা এখান থেকে আসলে ইম্পর্টেন্সটা বোঝার চেষ্টা করি। দেখো, এটা আসলে শুধুমাত্র একবারই আমার এমসিকিউ হিসেবে কুমিল্লা ইউনিভার্সিটিতে এসেছিল। তার মানে এটা আসলে অতটা ইম্পর্টেন্ট টপিক না। বাট তারপরেও আমরা যেহেতু একবার হলেও এসেছিল, এবং দেখো রিসেন্টলি এসেছে 18-19 সালে এটা এসেছিল, তাই এটাকে কিন্তু আমরা কম গুরুত্ব দিব না। আমরা বিষয়গুলো শেখার চেষ্টা করব, এবং জিনিসগুলো যেন আমাদের প্রবলেম ফেস করতে না হয় সেজন্য সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়েই করব। তাহলে চলো আমরা সামনে আগাই। আচ্ছা, কোশ্চেনটা আমরা পড়ি। আমরা অলরেডি হচ্ছে উপবৃত্তের ফর্মুলাগুলো কি, তার বৈশিষ্ট্যগুলোই বা কিরকম সেগুলো জেনে এসেছি। তবুও যেখানে যেখানে লাগবে ভাইয়া তোমাদের একটু একটু করে মনে করিয়ে দিব। প্রশ্নটা আমরা তাহলে দেখি কি বলেছে। বলেছে অক্ষ দুইটিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে। মানে কি বলতো? মানে বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর আছে এবং ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর আছে, অথবা উল্টোটাও হতে পারে। হতে পারে ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষ বরাবর আছে, বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর আছে। বাট যাই হোক, এই দুইটা অক্ষ আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আছে। তারপরে বলা হয়েছে কি, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, এবং যা 0,1 বিন্দুগামী। আচ্ছা, এখন তোমাদেরকে আমি আগের ক্লাসে অলরেডি বলে ফেলেছি যে আমাদের প্রশ্নে যদি এনাফ তথ্য দেওয়া না থাকে যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ, তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নিব যে জিনিসটা আসলে, মানে উপবৃত্তটা আসলে এ গ্রেটার দেন বি এই ভাবে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে এ গ্রেটার দেন বি। ওকে, আচ্ছা। এ গ্রেটার দেন বি হলে আমাদের ফর্মুলা কি আসবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা আসবে 2b² বাই এ। আচ্ছা, বলা হয়েছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রাক্ষের অর্ধেক। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? আমাদের এ গ্রেটার দেন বি হলে উপবৃত্তের সমীকরণে আমরা পাই ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 2b, তার অর্ধেক মানে 2b × 1/2। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি b² বাই a = b/2। সেখান থেকে আমি লিখতে পারি কি? সেখান থেকে আমি লিখতে পারি b/a = 1/2। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে b²/a² = 1/4। তাহলে আমাদের ই এর ভ্যালু বা উৎকেন্দ্রিকতা কত বের হলো? উৎকেন্দ্রিকতা বের হলো হচ্ছে √1 - 1/4 = √3/2। যদিও এখানে আমাদের উৎকেন্দ্রিকতা হয়তো লাগবে না, আমাদের আসলে সমীকরণ বের করতে বলা হয়েছে। তারপর আমি একটু উৎকেন্দ্রিকতাটা বের করে দেখালাম, একটু তোমাদের মনে করিয়ে দিলাম ফর্মুলাগুলো কেমন ছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মূল প্রশ্নে আসলে বলা হয়েছেটা কি? বলা হয়েছে যে আমাদেরকে বের করতে হবে উপবৃত্তটির সমীকরণ। আচ্ছা, দেখো এইখানে আমরা সমীকরণটাকে ধরেছি x² বাই a² +y² বাই b² = 1। এটা বলা হয়েছে কোন বিন্দুগামী? এটা বলা হয়েছে 0,1 বিন্দুগামী, তাই না? 0,1 বিন্দুগামী। তাহলে আমি লিখতে পারবো কি? আমি লিখতে পারবো 0² বাই a² +1² বাই b² = 1। সেখান থেকে আমি বি এর ভ্যালু কত পাবো? সেখান থেকে আমি বি এর ভ্যালু পাবো হচ্ছে শুধুমাত্র 1, তাই না? আচ্ছা, এবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো। এই জায়গাতে যেই সমীকরণটা আমি লিখেছি যে b²/a² = 1/4, এখান থেকে আমি সহজেই বলতে পারছি যে a² এর ভ্যালু হচ্ছে 4b², আর b² এর ভ্যালু কত মাত্রই দেখেছি আমরা 1। তাহলে 4a² এর ভ্যালু হচ্ছে তাহলে 4 × 1 = 4। তাহলে আলটিমেটলি আমার সমীকরণটা কি আসছে? এই যে আমার কাছে এখানে একটি উপবৃত্ত দেওয়া আছে, এই উপবৃত্তের সমীকরণটি দাঁড়াচ্ছে x² বাই 4
প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 ইকুয়ালস টু 1। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, এই ম্যাথটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো এইখানেও আগের মতো একই রকম একটি তথ্য বলা আছে। তথ্যটি হচ্ছে কি? তথ্যটি হচ্ছে অক্ষ দুইটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করে। আগের বারের মতো এবারও বৃহদক্ষ এবং ক্ষুদ্রক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আছে। তারপরে বলা হয়েছে কি, এরকম বিবেচনা করে আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করব যার উৎকেন্দ্রিকতা হচ্ছে 2/3। উৎকেন্দ্রিকতা কত? 2/3। আমি এটা লিখেই ফেলি। উৎকেন্দ্রিকতা কত বলা হয়েছে? ই ইকুয়ালস টু বলা হয়েছে 2/3। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি? বলা হয়েছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5 একক। সাথে বলা আছে কি? সাথে বলা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5 একক। এই দুটো তথ্য আমাদের দেওয়া আছে। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5 একক এর মানে কি? এর মানে হচ্ছে আরেকটা কথা, যেহেতু এনাফ তথ্য নেই, এখানে আমরা কি ধরে নিব বলতো? এখানেও আমরা ধরে নিব a গ্রেটার দেন b। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি দাঁড়াবে? ফর্মুলা দাঁড়াবে 2b² / a ইকুয়ালস টু কত বলা আছে? ইকুয়ালস টু বলা আছে হচ্ছে আমার 5। ওকে, আচ্ছা এখন আমরা এই ই কে নিয়ে একটু কাজ করব। দেখো ই স্কোয়ার সমান সমান তাহলে কত আসবে? ই স্কোয়ার সমান সমান আসবে 4/9, তাই না? ই যেহেতু 2/3 বলা আছে। আচ্ছা, ই স্কোয়ার মানে কি বলতো? ই স্কোয়ার মানে হচ্ছে 1 - b² / a² ইকুয়ালস টু 4/9। তাহলে এখান থেকে যদি আমরা b² / a² এর ভ্যালু বের করি, সেটা আসবে 1 - 4/9। আচ্ছা, 1 - 4/9 আমার কত আসে? 1 - 4/9 আমার আসলো হচ্ছে 5/9। এখন দেখো আমার কাছে b²/a² আছে। এখান থেকে যদি আমি 2b²/a বের করতে চাই, তাহলে এই রাশিটাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? নিশ্চয়ই 2a দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি 2a দিয়ে গুণ করলাম। উভয় পক্ষে আমি 2a দিয়ে গুণ করলাম। কত দিয়ে গুণ করলাম? 2a। এটা হচ্ছে b²/a², আর এখানে হবে কত? এখানে হবে হচ্ছে 2a ইন্টু 5/9। তাহলে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কি? আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে 2b², আর নিচে a² আছে, উপর আছে a, কাটাকাটি হয়ে থাকবে শুধুমাত্র a। তাহলে দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে 2b²/a ইকুয়ালস টু 2a ইন্টু 5/9। আচ্ছা, 2b²/a এটার ভ্যালু আমরা কত পেয়েছিলাম? এখানে পেয়েছিলাম হচ্ছে 5। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আমাদের 2b²/a সেটা হচ্ছে 5 ইকুয়ালস টু 5 ইকুয়ালস টু কত? 5/9 ইন্টু 2a। সেখান থেকে আমি তাহলে a এর ভ্যালু কত বের করলাম? a এর ভ্যালু আমি পাচ্ছি 9/2। এবার এই a এর ভ্যালুকে যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা b এর ভ্যালু পেয়ে যাব। চলো আমরা b এর ভ্যালুটিকেও বের করে ফেলি। b এর ভ্যালু কত আসবে? এখান থেকে লিখতে পারবো যে b² ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার 5a/2। তাহলে আসবে কত আমার? আসবে হচ্ছে আমার 5 ইন্টু 9, 9/2 যেহেতু, তাহলে এখানে আসবে হচ্ছে আমার 5 ইন্টু 9/2 ইন্টু 2। তাহলে আলটিমেটলি আসছে কত? আলটিমেটলি আসছে হচ্ছে 45/4। তাহলে আমাদের বি এর স্কোয়ারের ভ্যালু বের করেছি আমরা 45/4 এবং a এর ভ্যালু বের করেছি 9/2। তাহলে আলটিমেটলি আমার উপবৃত্তের সমীকরণটি কেমন দাঁড়াচ্ছে? উপবৃত্তের সমীকরণটি দাঁড়াচ্ছে x² এর ভ্যালু কত? 9/2। তাহলে এখানে বসবে কত? এখানে বসবে 81/4 প্লাস, দেখো আমাদের বি এর ভ্যালু আমরা কত বের করেছি? বি এর ভ্যালু না, আমরা সরাসরি b² এর ভ্যালুই বের করে ফেলেছি। সেটা হচ্ছে 45/4। 45/4 ইকুয়ালস টু 1। আর একটু যদি সাধারণভাবে লিখি, তাহলে দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে হচ্ছে আমার কাছে 4x² / 81 প্লাস 4y² / 45 ইকুয়ালস টু 1। তাহলে এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। 4x² / 81 প্লাস 4y² / 45 ইকুয়ালস টু 1, এটি হচ্ছে আমার সেই উপবৃত্তের ইকুয়েশন। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে বলা হয়েছে একটি উপবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ দুইটির উপর অবস্থিত। সেই আমাদের আগের মতোই একটি কন্ডিশন দেওয়া আছে, মানে বৃহৎ অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়ই এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর অবস্থিত। এরপরে বলা হয়েছে কি? বলা হয়েছে উপবৃত্তটি x/9 প্লাস y/4 ইকুয়ালস টু 1 এই রেখাকে এক্স অক্ষের উপর এবং x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1 এই রেখাকে ওয়াই অক্ষের উপর ছেদ করে। প্রশ্নটি অনেক ইন্টারেস্টিং একটি কোশ্চেন। দেখো ভালোভাবে খেয়াল করো কি বলেছে। উপবৃত্তটি x/9
প্লাস ওয়াই বাই ফোর ইকুয়ালস টু 1 এই রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে। দেখো সবার আগে আমরা একটু রেখাটাকে আঁকবো, এখানে অলরেডি আঁকা আছে। এই রেখাটা কি বলতো, এই রেখাটা হচ্ছে আমার এক্স বাই নাইন, এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে কি এক্স বাই নাইন প্লাস ওয়াই বাই ফোর ইকুয়ালস টু 1। এক্স বাই নাইন মানে কি, এই রেখাটা 9,0 পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করবে এবং পাশাপাশি 0,4 পয়েন্টে ছেদ করবে, এই জন্য বলা আছে কত, ওয়াই বাই ফোর। তার মানে এই রেখাটা কি, এই রেখাটা হচ্ছে এক্স বাই নাইন প্লাস ওয়াই বাই ফোর ইকুয়ালস টু 1। কোশ্চেনে বলা আছে কি, যে উপবৃত্ত এই রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে, কোন অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে। তাহলে আমাদের উপবৃত্তের ছেদকারী বিন্দুটা আসলে কত, উপবৃত্তের ছেদকারী বিন্দুটা আসলে 9,0, বিন্দুটা কত, 9,0। একই রকম ভাবে এই রেখাটাকে এবার আমরা একটু আঁকবো, এই রেখাটা অলরেডি এখানে এঁকে ফেলা হয়েছে। দ্বিতীয় রেখার কথা বলছি আমি, দেখো দ্বিতীয় রেখার কথা কি বলা হয়েছে, এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়ালস টু 1 রেখাকে ওয়াই অক্ষের উপর ছেদ করে, কোন অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর। তাহলে এখানে যেরকম আমরা একটি শীর্ষবিন্দু পেয়ে গেছি, এটা আসলে কি বলতো, এটা উপবৃত্তের একটি শীর্ষবিন্দু না, উপবৃত্তের একটি শীর্ষবিন্দু, এটা যেরকম পেয়েছি, তাহলে নিশ্চয়ই আমরা এবার ওয়াই অক্ষের উপরও শীর্ষবিন্দু পাবো, কারণ দ্বিতীয় রেখা কোথায় ছেদ করেছে, ওয়াই অক্ষের উপর ছেদ করেছে। আচ্ছা, তাহলে সবার আগে দেখি রেখাটা কোনটা, রেখাটা হচ্ছে সবুজ রেখাটা। দেখো এটার সমীকরণ কি, এক্স বাই টু মানে এই রেখাটা 2,0 দিয়ে যাবে, পাশাপাশি ওয়াই বাই থ্রি মানে 0,3 দিয়ে যাবে। আচ্ছা, কিন্তু কোশ্চেনে বলা হয়েছে এই রেখাকে কোথায় ছেদ করে, বলা হয়েছে ওয়াই অক্ষের উপরে ছেদ করে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটি কি, কাঙ্ক্ষিত বিন্দুটি হচ্ছে 0,3, তাই না? তাহলে দেখো তো, এটা হচ্ছে আমার কেন্দ্র, কেন্দ্র কত, 0,0। এই কেন্দ্র থেকে আমাদের, লিখেই ফেলি আমি, আমাদের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে 0,0। এই 0,0 কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর শীর্ষের দূরত্ব কত, এক্স অক্ষ বরাবর শীর্ষের দূরত্ব, এই হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর শীর্ষের দূরত্ব, সেটা হচ্ছে কত একক, 9 একক। একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর শীর্ষের দূরত্ব কত, ওয়াই অক্ষ বরাবর শীর্ষের দূরত্ব হচ্ছে 3 একক, তাই না? আচ্ছা, এই যে আমরা 9 আর 3 বের করলাম, এই 9 কি আসলে এ এর ভ্যালু না, এবং 3 কি আসলে বি এর ভ্যালু? তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশন দাঁড়ালো কি, ইকুয়েশন দাঁড়ালো এক্স স্কোয়ার বাই 9 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। খুবই সহজ, চিত্র এঁকে সমাধান করলে 1 সেকেন্ড এটা সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয়, কি বলা হয়েছে, যার উপকেন্দ্রদ্বয় 3,-1 এবং 1,-1। তোমরা প্রশ্নটি পড়েই নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা আসলে কি, এটা আসলে আলফা কমা বিটা কেন্দ্র হবে এমন একটি উপবৃত্ত। আচ্ছা, কি বলা হয়েছে তাহলে, উপকেন্দ্রদ্বয় 3,-1 এবং 1,-1। যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল, যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল কত একক, 4 একক। সবার আগে আমরা একটু উপরের জিনিসটা নিয়ে ভাববো। আচ্ছা দেখো, এখানে আমার উপকেন্দ্র কোথায় আছে, উপকেন্দ্র আছে ধরো এই জায়গাতে, আর এই উপকেন্দ্রটা আছে ধরো এখানে, ওকে। আচ্ছা, তোমরা অলরেডি জানো যে কেন্দ্র থেকে উপকেন্দ্রদ্বয় সবসময় এ ই দূরত্বে থাকে, কত দূরত্বে থাকে, এ ই দূরত্বে থাকে, তাই না? আচ্ছা, তার মানে কি বলতো, কেন্দ্রটা আসলে উপকেন্দ্রদ্বয়ের একটি মধ্যবিন্দু, কারণ কেন্দ্র থেকে দুই পাশের বিন্দুর দূরত্বই কি সমান। তার মানে কি কেন্দ্রটা এই উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে বলতো আমাদের উপবৃত্তের কেন্দ্র কি হবে, উপবৃত্তের কেন্দ্র, কেন্দ্র কত হবে বলো, কেন্দ্র হবে হচ্ছে আমার 1+3/2, -1 তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট কত আসলো, আলটিমেটলি হচ্ছে আমার 2, -1। কত আসলো আমার কেন্দ্র, 2, -1। তাহলে আমরা কেন্দ্র কত বের করেছি, কেন্দ্র আমরা বের করেছি, কেন্দ্র আমরা বের করেছি 2, -1। এখানে জায়গা না থাকে আমি একটু উপরে লিখে দিলাম, ওকে। আচ্ছা, তাহলে কেন্দ্র বের করেছি আমরা 2, -1। এখন আমরা যেহেতু কেন্দ্র পেয়ে গেছি, তার মানে আমরা কি পেয়ে গিয়েছি, আমরা আলফা আর বিটাকেও পেয়ে গিয়েছি, আলফা আর বিটা। এখানে আলফা কত, দেখো আলফা হচ্ছে 2, আর বিটা কত, বিটা হচ্ছে -1, তাই না? ওকে, এখন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি, পরবর্তী প্রশ্নের পরবর্তী পার্টে কি বলা হয়েছে, বলা হয়েছে উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বগুলোর গুণফল 4 একক। এটা বোঝার আগে আমাদের একটু জ্যামিতি বুঝতে হবে। দেখো আমাদের, ধরো এটা হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে ধরো আমার এ কমা বি,
সে আচ্ছা এ কমা বি না, এটাকে আমরা আলফা বিটাই ধরি, কেন্দ্র যেহেতু এখানে এসেছে আমরা আলফা বিটাই ধরি। সে এই পয়েন্টটা হচ্ছে আলফা কমা বিটা। ওকে, নিশ্চয়ই এইখানে কোথাও ফোকাস আছে একটা, আর এখানে কোথাও আরেকটা ফোকাস আছে। ধরলাম আমার এই ফোকাসটা হচ্ছে, যেহেতু বামে গেছে তাই এই ফোকাসটা কত হবে? দেখো আলফা কমা বিটা থেকে এসে এক্স অক্ষের সমান্তরালে কোথায় এসেছে? বামে এসেছে। মানে আমার ওয়াই স্থানাঙ্কে কোনো পরিবর্তন এসেছে না, সে কিন্তু উপরে বা নিচে নামেনি, ওয়াই স্থানাঙ্কে কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন কোথায় এসেছে? পরিবর্তন এসেছে এক্স স্থানাঙ্কে, কারণ সে কোথায় সরে গেছে? বামে সরে গিয়েছে। তাহলে দেখো বামে সরার জন্য তার স্থানাঙ্ক কি হবে? মাইনাস করতে হবে। সে কত ঘর বামে সরেছে? সে এই ঘর বামে সরেছে, এই ক্ষেত্রে সে এই ঘর ডানে সরেছে। বামে সরার জন্য এই ঘর এখানকার আমার যে স্থানাঙ্কটা আসবে সেটা কত হবে? সেটা হবে আলফা মাইনাস এই কমা বিটা। আর এটা কত হবে? এটা হবে এখানে জায়গা না থাকে আমি নিচে লিখে দিচ্ছি, এটা হবে আলফা প্লাস এই কমা বিটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্থানাঙ্কগুলো বের করলাম। এগুলো কাদের স্থানাঙ্ক বের করলাম? উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, এই হচ্ছে আমার একটা শীর্ষ, এই হচ্ছে আমার আরেকটা শীর্ষ। বলো তো শীর্ষ কত হবে? নিশ্চিতভাবেই শীর্ষ হবে, শীর্ষটা হবে হচ্ছে আমার আলফা প্লাস এ কমা বিটা। আর এই শীর্ষটা কত হবে? এই শীর্ষটা হবে আলফা মাইনাস এ কমা বিটা, তাই না? ওকে, আমাদের সবকিছু শেষ, এবার আমরা একটা হিসাব করব। দেখি তো প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। আমাদের কাছে উপকেন্দ্র আছে কয়টা? উপকেন্দ্র আছে কিন্তু আসলে দুইটা, একটা দুইটা। তাহলে এখানে আমরা যে কোনো একটা উপকেন্দ্র নিয়ে কাজ করব। ধরো আমরা এই উপকেন্দ্রটা নিয়েই কাজ করব, তাহলে এগুলো আমরা মুছে ফেলি, হিসাবে আমাদের একটু সুবিধা হবে। এটা আমি মুছে দিচ্ছি। যে কোনো একটা উপকেন্দ্র নিয়ে যেহেতু আমরা কাজ করব, তাহলে সে একটা উপকেন্দ্রই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে লক্ষ্য করে দেখো তো, এই যে আমি উপকেন্দ্রটাকে দিলাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক এ প্লাস আলফা প্লাস এই কমা বিটা। আচ্ছা, তাহলে এতটুকু ডিস্টেন্স আসলে কত হচ্ছে? এতটুকু ডিস্টেন্স দেখো পুরাটা হচ্ছে কত? এই পুরাটা হচ্ছে আমার এ, এতটুকু হচ্ছে আমার এই। তাহলে এতটুকু ডিস্টেন্স আসলে কত? নিশ্চয়ই এ মাইনাস এই। এতটুকু ডিস্টেন্স কত আসবে? এ মাইনাস এই আসবে, এ মাইনাস এই, তাই না? আচ্ছা, আবার এদিকে লক্ষ্য করো, আমার এতটুকু ডিস্টেন্স কত? এতটুকু ডিস্টেন্স হচ্ছে পুরোটাই এ, এতটুকু ডিস্টেন্স পুরোটাই এ। এতটুকু ডিস্টেন্স কত? এতটুকু হচ্ছে এই। তাহলে এই উপকেন্দ্রের এই জায়গা থেকে, এই উপকেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্ব কত? এ প্লাস এই। এই শীর্ষের দূরত্ব কত হবে তাহলে? এ প্লাস এই। তাহলে আমি যদি হচ্ছে এটাকে এভাবে দেখাই, এভাবে যদি দেখাই যে আমাদের দূরত্বটা, এভাবে যদি আমি দেখাই, দূরত্বটা কত হবে এখানে? তাহলে এখানে হবে এ প্লাস এই, তাই না? তাহলে যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্ব, কাছেরটা থেকে দূরত্ব কত হবে? এ মাইনাস এই। আর যেটা দূরে আছে সেই শীর্ষের দূরত্ব কত হবে? এ প্লাস এই। প্রশ্নে বলা হয়েছে কি? প্রশ্নে বলা হয়েছে এই দুইটা দূরত্বের গুণফল 4 একক। তার মানে কি বলতো? তার মানে এ প্লাস এই ইন্টু এ মাইনাস এই, এটার গুণফল কত একক? এটার গুণফল 4 একক। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়ালস টু 4। ওকে, আচ্ছা আর একটা কথা, দেখো তো আমাদের এখানে দুইটা উপকেন্দ্র আছে, তাই না? এটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, আর এটা আরেকটা উপকেন্দ্র। এই দুইটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? এই দুইটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত আসে বলতো? এই যে এই টোটাল ডিস্টেন্সটা কত আসবে? এটা নিশ্চিতভাবে আসবে 2AE, তাই না? তাহলে 2AE সমান কত? দেখো ওয়াই স্থানাঙ্কে কোনো পরিবর্তন আসেনি, এসেছে কার মধ্যে? শুধুমাত্র এক্স স্থানাঙ্কে। তাহলে অবশ্যই 2AE, 2AE আমি এখানে লিখে ফেলি, 2AE নিশ্চিতভাবে কত হবে? নিশ্চিতভাবে হবে 3 - 1, মানে এক্স স্থানাঙ্কের অবস্থানের পার্থক্য, সেটা কত? সেটা হচ্ছে 2। তাহলে এই সমান কত বের করব আমি? এই সমান বের করব হচ্ছে 1, তাই না? এর ভ্যালু কত বের করেছি আমি? 1। এবার তাহলে এই ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিব।
বসালে আমি কি পাবো? বসালে আমি পাবো a স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 4। সেখান থেকে আমি a স্কয়ারের ভ্যালু কত বের করব? a স্কয়ারের ভ্যালু বের করব হচ্ছে আমি 3। ওকে? আচ্ছা, তাহলে a স্কয়ারের ভ্যালু আমি কত বের করেছি? a স্কয়ারের ভ্যালু আমি বের করেছি 3। তাহলে নিশ্চয়ই এবার আমি b এর ভ্যালুটাও বের করতে পারবো। কিভাবে করব? দেখো আমাদের AE এর ভ্যালু কত? AE এর ভ্যালু হচ্ছে 1। তার মানে আমি এখানে একটি ছোট্ট বক্স যদি নিয়ে নিই, এখানে আমি b এর ভ্যালুটাকে একটু হিসাব করব। হ্যাঁ? আচ্ছা, তাহলে AE সমান কত? AE সমান হচ্ছে আমাদের কত বলা হয়েছে? 1 বলা হয়নি, আমরা আসলে বের করেছি। আমি এবার বোথ সাইডে স্কয়ার করে দিব। স্কয়ার করলে কত হবে? a স্কয়ার ইনটু e স্কয়ার সমান 1। আচ্ছা, e এর অ্যাকচুয়াল ফর্মুলাটা কি ছিল? e এর অ্যাকচুয়াল ফর্মুলাটা এই ক্ষেত্রে রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার। তার স্কয়ার করলে, যেহেতু e এর স্কয়ার করেছি, রুটটা আর থাকছে না, তাহলে হবে কত? হবে a স্কয়ার ইনটু 1 মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু আসবে কত? ইকুয়ালস টু আসবে হচ্ছে 1। আচ্ছা, এবার যদি আমি সম্পূর্ণ রাশিকে a স্কয়ার দিয়ে গুণ করে ফেলি, তাহলে হবে কত? হবে a স্কয়ার মাইনাস, দেখো a স্কয়ার আর a স্কয়ার কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গিয়ে থাকবে কত? তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র b স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে b স্কয়ারের ফর্মুলা কত? ভ্যালু কত? b স্কয়ারের ভ্যালু হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু 2। b স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 1, আর a স্কয়ারের ভ্যালু যেহেতু 3, তাহলে b স্কয়ারের ভ্যালু কত আসবে? 2। তাহলে আমাদের বের করেছি কত? আমরা বের করেছি b স্কয়ারের ভ্যালু 2। ওকে? আচ্ছা, আমাদেরকে আর কিছু লাগবে সমীকরণ বের করার জন্য? দেখো আমাদের এ ধরনের উপবৃত্তের সমীকরণ বের করার জন্য জানতে হয় কি? জানতে হয় আলফা বিটা এর ভ্যালু, পাশাপাশি জানতে হয় কি? এ আর বি এর ভ্যালু। দেখো আমরা কিন্তু সবগুলো বের করে ফেলেছি। এই হচ্ছে আমরা আলফা আর বিটা এর ভ্যালু বের করে আগেই রেখে দিয়েছি, আর এখানে আমরা মাত্র a স্কয়ার আর b স্কয়ার এর ভ্যালুগুলো বের করে ফেলেছি। তাহলে উপবৃত্তের সমীকরণটি আমি এবার লিখেই ফেলি। উপবৃত্তের সমীকরণটি তাহলে কি আসবে? উপবৃত্তের সমীকরণটি হবে x মাইনাস 2 x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার। a স্কয়ার ভ্যালু কত? 3 প্লাস y মাইনাস বিটা। মাইনাস বিটা, বিটার ভ্যালু কত? মাইনাস 1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কত? y প্লাস 1। y প্লাস 1 হোল স্কয়ার। b স্কয়ারের ভ্যালু কত? b স্কয়ারের ভ্যালু হচ্ছে 2। তাহলে বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণ আসলো কি? উপবৃত্তের সমীকরণ আসলো x মাইনাস 2 হোল স্কয়ার বাই 3 প্লাস y প্লাস 1 হোল স্কয়ার বাই 2 ইকুয়ালস টু 1। আশা করি তোমরা ম্যাথটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। ম্যাথটি কঠিন হলেও কিন্তু মজাদার ছিল এবং জ্যামিতিক বেশ ব্যাখ্যা ছিল। বুঝতে পারলে, এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকো, ভালোভাবে বুঝতে পারো, তাহলে আশা করি এমন ম্যাথে কোনো প্রবলেম হবে না। আর খেয়াল করেছো, আমি কিন্তু কনিক্সের সবগুলো ম্যাথই যেখানে যেখানে কঠিন লাগছে চিত্র এঁকে নিচ্ছি। আগেই বলেছিলাম একদম শুরুতে পরাবিস্তার ক্লাসে, কনিক্সের ম্যাথগুলো চিত্র এঁকে সমাধান করলে খুব দ্রুত সমাধান করা যাবে। তোমার কাছে কি মনে হয়? তুমি কি ভাবনা চিন্তা করে ফর্মুলাটা পরীক্ষার হলে বের করতে পারতে? তো একটা কাজ করতে পারো, মুখস্থ করতে পারো। বাট আমার কাছে মনে হয় মুখস্থ করার চেয়ে মনে হয় বুঝাটাই বেশি বেটার। ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে কি বলা হয়েছে? পরবর্তী ম্যাথে বলা হয়েছে যে উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় -1,1, 1,1 এবং বৃহদক্ষের পরিমাণ 2√3। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি কি বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে উপকেন্দ্রগুলো হচ্ছে কি? উপকেন্দ্রগুলো -1,1 এবং 1,1, মানে এগুলো হচ্ছে আমার সেই উপকেন্দ্রগুলো। এগুলো হচ্ছে আমার সেই উপকেন্দ্রগুলো। ওকে? এরপরে বলা হয়েছে বৃহদক্ষের পরিমাণ 2√3 একক। বৃহদক্ষের পরিমাণ কত বলা হয়েছে? বৃহদক্ষের পরিমাণ বলা আছে 2√3 একক। আচ্ছা, এইখানে আমার একটা ক্ষুদ্রাক্ষ ছিল, এটা সম্ভবত একটু বাদ পড়ে গিয়েছে। আচ্ছা, আমি একটু এটা এঁকে দিচ্ছি। দেখো এখানে আমার ক্ষুদ্রাক্ষ ছিল। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমি দেখি আমাদের এখানে তথ্যগুলো কি দেওয়া আছে। দেওয়া আছে উপকেন্দ্রদ্বয় -1,1, আর একটা হচ্ছে 1,1। তাহলে আমি চাইলে কিন্তু 2AE বা দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলতে পারি। দেখো এখানেও y স্থানাঙ্কে কোনো পরিবর্তন আসেনি, এসেছে কার মধ্যে? এসেছে x স্থানাঙ্কের মধ্যে। তাহলে ডিসটেন্স কত হবে? নিশ্চয়ই x স্থানাঙ্কের পরিবর্তনের সমান। 2AE ইকুয়ালস টু, তাহলে কত আসলো? 2। তাহলে এখানে AE এর ভ্যালু কত আসলো? AE এর ভ্যালু আসলো হচ্ছে আমার 1। আচ্ছা, কোশ্চেনে আরেকটা তথ্য বলে দেওয়া আছে। তথ্যটা কি? তথ্যটা হচ্ছে বৃহদক্ষের পরিমাণ 2√3 একক। বৃহদক্ষের পরিমাণ কি? 2√3 একক। লক্ষ্য করে দেখো, আমরা জানি যে এ ধরনের সমীকরণে বৃহদক্ষের দৈর্ঘ্য কত হয়? 2a। আরেকটা কথা, এই যে আমি সমীকরণগুলোকে লিখলাম,
হ্যাঁ, তারপরে এই যে আমি হচ্ছে তোমার এখানেও ব্যবহার করছি, সবগুলোতেই কিন্তু আসলে আমি a গ্রেটার দেন b এটা ধরে ফর্মুলাটা ইউজ করছি। কেন করছি খেয়াল করবা তোমরা, যখনই দেখবা যে কোনো একটি জায়গায়, এখানে আমি দেখিয়ে দিই তোমাদেরকে, হ্যাঁ, যখনই দেখবা যে হচ্ছে কোনো উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের y স্থানাঙ্ক সেম, মানে উপকেন্দ্রদ্বয় এরকম আছে, ধরো a কমা b, আরেকটা আছে ধরো c কমা d, c কমা b, দুইটা উপকেন্দ্র, একটি উপবৃত্তের দুইটা উপকেন্দ্র কি a কমা b এবং c কমা b। এর মানে বুঝতে হবে কি, এর মানে বুঝতে হবে যে এখানে আসলে আমার a গ্রেটার দেন b। আচ্ছা, এগুলোকে আমি এ বি দিয়ে না দেখিয়ে অন্য কিছু দিয়ে দেখাই, ধরো হচ্ছে পি কিউ দিয়ে দেখাই। হ্যাঁ, ধরো উপকেন্দ্রগুলো এরকম আছে পি কমা কিউ, এবং আরেকটা আছে ধরো আর কমা কিউ, মানে উপকেন্দ্রের ওয়াই স্থানাঙ্কে কোনো পরিবর্তন আসেনি। যদি এভাবে উপকেন্দ্রগুলো দেওয়া থাকে তাহলে বুঝতে হবে কি, এর ক্ষেত্রে আমার এ হচ্ছে গ্রেটার দেন বি, এর ক্ষেত্রে এ গ্রেটার দেন বি। কিন্তু যদি এমন থাকতো যে উপকেন্দ্রগুলো আসলে আছে এভাবে, যে উপকেন্দ্রগুলো আসলে আছে ধরো এভাবে যে ধরো কিউ কমা পি, এবং আছে ধরো সাথে কিউ কমা আর, এবার লক্ষ্য করো তার এক্স স্থানাঙ্কে কোনো পরিবর্তন আসেনি, তাহলে এক্ষেত্রে বুঝতে হবে আমার বি ইজ গ্রেটার দেন এ। এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। আমি কিন্তু সেটা ভেবেই, এখন কিন্তু আর এমন না যে এনাফ তথ্য দেওয়া নেই তাই আমি এ গ্রেটার দেন বি ধরে নিচ্ছি, এখানে কিন্তু এনাফ তথ্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে, খুবই সাটেল, কিন্তু মাথায় রাখলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসার করা ভুল হবে না, না হলে কিন্তু প্রশ্ন আনসার করাতে যথেষ্ট ভুল হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, আমাদের 2 এর সমান কত বলা আছে 2√3। তাহলে a এর ভ্যালু আমরা কত পাবো, a এর ভ্যালু পাবো হচ্ছে আমরা শুধুমাত্র √3। এবার এর এই ভ্যালুটা যদি এখানে আমি বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি, আমি পাচ্ছি ই সমান সমান 1/a সমান সমান 1/√3। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যেহেতু সমীকরণ বের করতে বলা হয়েছে, আমরা ই এর ভ্যালু বের করেছি, এ এর ভ্যালু বের করেছি, যেহেতু আমরা ই এর ভ্যালু জানি নিশ্চয়ই বি এর ভ্যালুটাকেও বের করতে পারবো, তাহলে চলো আমরা বি এর ভ্যালুটাকেও বের করে ফেলি। দেখো, ই স্কোয়ার সমান কত হবে, ই স্কোয়ার সমান হবে 1/3। আর ই স্কোয়ার মানে কি বলতো, আমরা অলরেডি জানি ই স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এ ধরনের উপবৃত্তের ক্ষেত্রে ই এর ফর্মুলা কি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু কত আসলো, 1/3। তাহলে আমি যদি হচ্ছে এ এর ভ্যালুটা বসিয়ে দিই, এ এর ভ্যালু কত 3, তাহলে পাবো কত, বি স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1 মাইনাস 1/3 করলে কত আসবে, 2/3, 2/3। তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, আগের বারের মতো এখানেও আমাদের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু কি হবে, নিশ্চয়ই কেন্দ্র হবে। তাহলে চলো আমরা চিত্রের মধ্যে এটাকে সমাধান করে ফেলি। এটা হচ্ছে তাহলে আমার কেন্দ্র। দেখো, -1 আর 1 এদের আর হচ্ছে 1,1, তাহলে যদি আমি বের করি, এই পাশে যদি আমি বের করি তাহলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে -1,1 আর 1,1 এর মধ্যবিন্দু আসবে হচ্ছে -1 + 1/2, তাতে আসবে হচ্ছে 0/2 মানে 0। আর আরেকটা কত, y স্থানাঙ্কে হবে 1 + 1/2 মানে কত, সেটাও হবে 1। তাহলে আমরা আমাদের আলফা বিটা এ বি সবকিছু পেয়ে গেছি। তাহলে চলো আমরা আমাদের সমীকরণটিকে লিখে ফেলি। সমীকরণটি তাহলে কি আসবে, সমীকরণটি আসবে এক্স -0 যেহেতু তাই আর আমি লিখছি না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালু কত, এ এর ভ্যালু √3, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত আসবে, এ স্কোয়ারের ভ্যালু নিশ্চয়ই 3 আসবে, এক্স স্কোয়ার বাই 3 প্লাস, আচ্ছা, আমাদের কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে 0,1, তাহলে ওয়াই এর বদলে লিখতে হবে কত, ওয়াই এর বদলে লিখতে হবে ওয়াই -1 হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, আর বি স্কোয়ারের ভ্যালু আমরা কত বের করেছি, বি স্কোয়ারের ভ্যালু বের করেছি আমরা 2, তাহলে পুরোটা ইকুয়ালস টু কত আসলো, 1। তাহলে আমাদের এই উপবৃত্তের সমীকরণকে x² / 3 + y - 1 হোল স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1, -1। উপকেন্দ্র কত, 1, -1, এবং দ্বিকাক্ষের সমীকরণ কত, দ্বিকাক্ষের সমীকরণ x - y + 2 ইকুয়ালস টু 0। সাথে বলা আছে কি, সাথে বলা আছে উৎকেন্দ্রিকতা ইকুয়ালস টু কত, উৎকেন্দ্রিকতা 1/√2। তার মানে এটা আসলে আমাদের এসপি সমান ই ইন্টু পিএম এই ফরম্যাটের ম্যাথ, তাই না? আচ্ছা, এসপি সমান ই ইন্টু পিএম এই ফরম্যাটের ম্যাথ। তাহলে চলো এটাকে আমরা সমাধান করে ফেলি। আচ্ছা, এসপি ইকুয়ালস টু কত লেখা যাবে,
এসপি ইকুয়ালস টু কত লেখা যাবে? দেখো এসপি হচ্ছে আমার পি হচ্ছে উপবৃত্তের উপরস্থ কোনো একটি বিন্দু, আর এস থেকে তার দূরত্ব, তাহলে কত হবে? তাহলে হবে রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু ই এর ভ্যালু কত বলা আছে? ই এর ভ্যালু বলা আছে √2, তাহলে 1/√2 ইন্টু পিএম, তাই না? পিএম এর ভ্যালু কত বলা আছে? পিএম এর ভ্যালু বলা না, এটা আমাদের বের করতে হবে। এক্স কমা ওয়াই থেকে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু 0, এই রেখার দূরত্ব কত? নিশ্চয়ই এক্স মাইনাস ওয়াই প্লাস টু বাই √2, তাই না? কারণ এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, √1² প্লাস ওয়াই স্কোয়ার করলে কত আসে? √2 আসে। ওকে, বোথ সাইড আমরা যদি স্কোয়ার করে ফেলি তাহলে আসবে কত? স্কোয়ার করে এটাকে ভেঙেও ফেলছি, তাহলে আসে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু, এটা কত আসবে? উপরেরটা আসবে হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, নিচে আসবে কত? নিচে আসবে হচ্ছে আমার কাছে √2, মানে √2 ইন্টু √2 করে এটা আগেই 2 হয়ে গিয়েছে, তার আবার স্কোয়ার করলে হয়ে যাবে কত? 4। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কত? আলটিমেটলি আমি পাচ্ছি, আচ্ছা দেখো এটাকে যদি আমি সমাধান করি, সাজাই, তাহলে আসলে আমাদের সমীকরণটা বের হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা এটা আমরা করেই ফেলি, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, আর এখানে এখানে এক দুইটা মিলে হয়ে যাবে কত? 2 প্লাস 2 ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, কারণ 4কে আমরা আগেই কোথায় নিয়ে গেছি? এই এই যে আমাদের এখানে যে 4 ছিল সেটাকে আমরা আগেই উপরে নিয়ে গেছি, মানে এক্স স্কোয়ারের পাশে অথবা বাম পাশে বসিয়ে দিয়েছি, বাম পক্ষে নিয়ে গিয়েছি। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4, সাথে যোগ হবে কত? সাথে হচ্ছে আমার কাছে থাকবে দেখো 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে আসবে হচ্ছে আমার মাইনাস 2xy, 2 ইন্টু 2 ইন্টু এক্স, তাতে আসবে আমার 4x প্লাস 4x, 2 ইন্টু 2 ইন্টু মাইনাস ওয়াই, তাতে আসবে হচ্ছে আমার মাইনাস 4y। তাহলে আলটিমেটলি আমরা যদি হচ্ছে সবকিছু হিসাব নিকাশ করি, দেখো এইখানে আমার কাছে আছে 4x স্কোয়ার, সাথে আছে এই পাশে কত? এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে থাকবে কত? থাকবে 3x স্কোয়ার, 3x স্কোয়ার, তাই না? আচ্ছা, আর এই দেখো এই পাশে আছে আমার কত? এই পাশে আছে আমার 4 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 4, তাহলে 4y স্কোয়ার, আর এই পাশে আছে একটা ওয়াই স্কোয়ার। তাহলে যদি আমার ওয়াই স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, সেটা হয়ে যাবে কত? সেটা হয়ে যাবে হচ্ছে প্লাস 3y স্কোয়ার, প্লাস 3y স্কোয়ার। ওকে, আচ্ছা এরপরে দেখো 3y স্কোয়ার। আচ্ছা এরপর আমরা একটু এক্স ওয়াই এর দিকে খেয়াল করব। দেখো আমাদের এখানে আছে কত? এখানে -2x আছে, তাই না? কত আছে এখানে? -2x আছে, তার সাথে এখানে কত আছে? 4। তাহলে আলটিমেটলি আছে কত এই পাশে? -8x। কিন্তু এই পাশে কত আছে? লক্ষ্য করে দেখো, এখানে আছে আমার শুধুমাত্র 4x, এই পাশে আছে কত আমার? -8x, এই পাশে আছে 4x, তাহলে এটা যদি এই পাশে চলে আসে, এটা মিলে কত হয়ে যাবে? নিশ্চয়ই -12x হয়ে যাবে। -12x। একই রকম ভাবে এপাশে আছে কত আমার? +2y 4, 8y, এপাশে আছে কত আমার? -4y, এটা যদি এপাশে চলে আসে সেটা কত হয়ে যাবে? +4y। এখানে আগে থেকে ছিল +8y, এখন আসলো +4y, টোটাল হয়ে যাবে কত? নিশ্চয়ই +12y হয়ে যাবে, +12y। ওকে, এখন বাকি থাকলো কি? আচ্ছা এই পাশে আমাদের -2xy আছে, সেটার কোন রাশি এই পাশে নাই, অনুরূপ কোন রাশি এই পাশে আছে আমাদের? নেই। তাহলে -2xy যেভাবে আছে সেভাবে এই পাশে যাবে, জাস্ট চিহ্নটা পাল্টে যাবে। থাকবে কত আমার কাছে? থাকবে হচ্ছে +2xy। ওকে, আচ্ছা এবার ধ্রুবক পদগুলো নিয়ে যদি আমি কথা বলি, দেখো এখানে কত আছে? এখানে আছে আমার কাছে 4 ইন্টু 2 8, আর এই পাশে আছে কত আমার কাছে? 4। 4 এ পাশে আসলে হয়ে যাবে -8 -4 এ শুধুমাত্র 4। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে +4 ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়েশনটা আসলো কি? ইকুয়েশনটা আসলো 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 12x প্লাস 12y প্লাস 2xy প্লাস 4 ইকুয়ালস টু 0, যেটা সম্ভবত আমরা একটু আরেকবার মনোযোগ দিয়ে যদি দেখি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে, ঠিক আছে? তাহলে আমাদের কারেক্ট আনসার কত হবে? কারেক্ট আনসার হচ্ছে হবে বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আসলে আমাদের পারমিতিক স্থানাঙ্ক নিয়ে কথা বলা হয়েছে, যেটা অলরেডি আমরা আগের ক্লাসে দেখে ফেলেছি। তাহলে সরাসরি আর ফর্মুলা নিয়ে কথা না বাড়িয়ে চলো আমরা ম্যাথেই প্রবেশ করি। কি বলা হয়েছে? 25x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়ালস টু 400। 25x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়ালস টু 400, এই উপবৃত্তের 4,0 4,0 4,0 বিন্দু, এই 4,0 বিন্দুতে উপবৃত্তটির পারমিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা তাহলে আমরা কি করব?
সবার আগে আমরা উপবৃত্তটি লিখে ফেলি। 25x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়ালস টু 400, তাই না? তাহলে এখান থেকে যদি আমি বোথ সাইডে 400 দিয়ে ভাগ করে দিই, আমার কত আসবে? এখানে আসবে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়ালস টু 1। এই তো। আচ্ছা, তাহলে আমার এ এর ভ্যালু কত আসলো? এ এর ভ্যালু আসলো হচ্ছে 4 আর বি এর ভ্যালু আসলো হচ্ছে কত? 5, তাই তো? আচ্ছা, পরামিতিক স্থানাঙ্ক কিভাবে আসে? নিশ্চয়ই পরামিতিক স্থানাঙ্কের ক্ষেত্রে দেখো এটা কত আসবে? 4,0 বিন্দুতে, তাই না? তাহলে আমার 4 সমান a cos থিটা। তাহলে আলটিমেটলি 4 সমান কত আসলো? 4 সমান আসলো 4, কারণ a এর ভ্যালু আমরা 4 বের করেছি, 4 cos থিটা। তোমরা এইখানে একটু যদি কনফিউশন থাকে এটা আসলে আমি কিভাবে লিখলাম, দেখো আমাদের শেষমেশ এটা হচ্ছে আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক, এক্স ওয়াই হচ্ছে আমাদের কি? কার্তেসীয় স্থানাঙ্ক। তাহলে থিটা ভিত্তিক পরামিতিক স্থানাঙ্ক কেমন হবে? থিটা ভিত্তিক পরামিতিক স্থানাঙ্ক আসলে এরকম আসবে, 4 4 তো না। আচ্ছা, আমরা আরেকটু জেনারেলাইজ ফরম্যাটে লিখি, সেটা আসবে হচ্ছে এরকম, এ cos থিটা কমা বি সাইন থিটা। ঠিক আছে? এবারে দেখো নির্দিষ্ট একটি উপবৃত্তের ক্ষেত্রে এ আর বি কিন্তু কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট ভ্যালুগুলোই কিন্তু আমরা বের করেছি। এ এর ভ্যালু বের করেছি কত? আমরা এ এর ভ্যালু বের করেছি 4, আর বি এর ভ্যালু বের করেছি কত? আমরা বি এর ভ্যালু বের করেছি 5। তার মানে এই উপবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্কগুলো আসলে কেমন হবে? আসলে হবে 5 cos থিটা, সরি 5 cos থিটা না, এটা হবে 4 cos থিটা, 4 cos থিটা কমা 5 sin থিটা, তাই না? আচ্ছা, কিন্তু প্রশ্নে প্রদত্ত বিন্দুটা আসলে কত? প্রশ্নে প্রদত্ত বিন্দুটা কিন্তু আসলে 4,0। কত? 4,0। তার মানে নিশ্চিতভাবে এটা আসলে কত? এই বিন্দুটা আসলে 4,0, আর এটা একটা ক্রমজোড়। তাহলে যেহেতু এটা একটা ক্রমজোড়, নিশ্চিতভাবে 4 cos থিটা সমান সমান কত? 4, এবং 5 sin থিটা সমান সমান কত? নিশ্চিতভাবেই 0। সেখান থেকে আসলে আমরা এই 4 সমান a cos থিটা বা 4 সমান 4 cos থিটা এই সমীকরণটিকে লিখেছিলাম। আচ্ছা, তাহলে চলো এটা আমরা সমাধান করি। দেখা যাচ্ছে cos থিটা সমান সমান আসে হচ্ছে আমার 1। ঠিক আছে? ওকে, আমরা আসলে থিটার ভ্যালুটা বের করার চেষ্টা করছি। তোমরা সবসময় লক্ষ্য করবা যে x, y ইকুয়ালস ইকুইভ্যালেন্ট টু 4 cos থিটা 5 sin থিটা। এটা পরামিতিক স্থানাঙ্ক বের করা হয়ে গেছে, বাট সেটা উপবৃত্তের উপর অবস্থিত সকল বিন্দুর জন্য হয়েছে। আমাদের এখানে কিন্তু সকল বিন্দুর কথা বলা হয়নি, জানতে চাওয়া হয়েছে একটি স্পেসিফিক বিন্দুর কথা, সেটা কত? 4,0। তার মানে আমাদেরকে থিটার ভ্যালুটাও বের করতে হবে, এজন্য আমরা cos থিটা নিয়ে কাজ করছি। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি তো আমাদের সাইন থিটার ভ্যালুটা কিরকম আসে। আচ্ছা দেখো, 0 ইকুয়ালস টু 5 সাইন থিটা। তাহলে নিশ্চিতভাবে আমাদের সাইন থিটার ভ্যালু আসলো হচ্ছে 0, cos থিটার ভ্যালু আসছে 1, সাইন থিটার ভ্যালু আসছে 0। তার মানে ট্যান থিটার ভ্যালু কত? ট্যান থিটার ভ্যালু নিশ্চিতভাবে 0। ট্যান থিটা 0 কখন হয়? যখন থিটা সমান 0। তার মানে থিটা সমান 0। তাহলে 4,0 এর জন্য আমাদের যে পারমাণবিক স্থানাঙ্কটা আসলো সেটা কি আসলো? সেটা হচ্ছে, যদি আমি একবারে পুরোটা লিখে ফেলি, একবারে যদি লিখি তাহলে সেটা হবে কত? যে 4,0 ইকুইভ্যালেন্ট টু 4 cos থিটা কমা 5 sin থিটা, যখন থিটা সমান 0 ডিগ্রি। আশা করি তোমরা কনভার্সনটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দারুণ একটি ম্যাথ। এই ম্যাথে আমরা দেখেছি থিটার মাধ্যমে পরামিতিক সম্পর্কের সাথে আমাদের কার্তেসীয় সম্পর্কের একটা স্থাপন। এখানে আমরা দেখব তৃতীয় আরেকটি চলক, সেটা হচ্ছে টি, সেটা কোনো অ্যাঙ্গেল না, টি। এই টি এর সাহায্যে পরামিতিক সম্পর্ককে কিভাবে প্রকাশ করা যায়, পরামিতিক সমীকরণগুলোকে কিভাবে প্রকাশ করা যায়, বা তার কাছ থেকে কিভাবে অ্যাকচুয়াল সমীকরণটাকে উদ্ধার করা যায়। তাহলে চলো আমরা উদ্ধার কাজে নেমে পড়ি। কি বলেছে এখানে প্রশ্নে? প্রশ্নে বলা আছে এক্স সমান আলফা প্লাস এ ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার। তৃতীয় চলক রিলেটেড সবকিছুকে আমরা একপাশে রাখবো, যা আমি সেই প্রথম ক্লাসেই বলেছিলাম। ঠিক আছে? তাহলে চলো আমরা কি করি, আমরা এক্স সমান লিখি আলফা প্লাস এ ইন্টু
1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি বলা যায়? আলটিমেটলি বলা যাচ্ছে এখান থেকে আমি একবারে যদি লিখে ফেলি এক্স মাইনাস আলফা বাই এ ইকুয়ালস টু 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, তাই না? এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে আমরা এটাকে নিয়ে কাজ করবো। দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে ওয়াই সমান, আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ না সম্ভবত ভালোভাবে, আমি এটা মুছে দিচ্ছি। দেখো দ্বিতীয় তথ্যটা দেখো তো ভালোভাবে, দ্বিতীয় তথ্যে কি বলেছে? দ্বিতীয় তথ্যে বলা হয়েছে ওয়াই সমান বিটা প্লাস বি ইন্টু টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। তাহলে নিশ্চিতভাবে এখান থেকে আমি লিখতে পারবো যে ওয়াই সমান বিটা প্লাস বি ইন্টু টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি, ওয়াই মাইনাস বিটা বাই বি ইকুয়ালস টু টু টি ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার আমরা এই দুইটা সমীকরণ নিয়ে একত্রে কাজ করব। এই যে সমীকরণটা আছে সেটা এবং এই যে সমীকরণটা আমরা বের করেছি সেটা, এই দুইটা সমীকরণের বাম পক্ষকে আমরা স্কোয়ার করে একসাথে যোগ করে দিব। তাহলে দেখি তো কি আসে। যদি আমি লিখি এক্স মাইনাস আলফা বাই এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা বাই বি হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার প্লাস 2t বাই 1 প্লাস টি স্কোয়ার এর পুরোটার হোল স্কোয়ার। ওকে, এবার আমরা এটাকে নিয়ে একটু কাজ করব। দেখি এখানে আমি কি লিখতে পারি। এখানে আমি লিখতে পারি যে যেহেতু আমাদের লবগুলো যেহেতু সমানই আছে, তাই আমি কি লিখতে পারবো, উপরের দুইটা, সরি আমাদের হরগুলো, লব না, মাই ব্যাড, হরগুলো, হরগুলো যেহেতু উভয় পক্ষেই আছে আমার, উভয় ফাংশনই আছে আমার 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে কিন্তু আমি লবগুলোকে একসাথে লিখতে পারি। লিখলে কি আসবে দেখি, লিখলে কি আসে আমাদের 1 প্লাস টি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখানে আমার আসলো কি, উপরে উপরে আসলো 1 মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4t স্কোয়ার। 4t স্কোয়ারকে আমি একটু ভালোবেসে লিখতে পারি 4 ইন্টু টি স্কোয়ার ইন্টু 1। কি লিখবো আমি তখন হলে 4 ইন্টু টি স্কোয়ার ইন্টু 1। ওকে, আচ্ছা এখন একটু দেখো তো, এই যে আমার এই জিনিসটা এখানে আসলো, লবে যা আসলো সেটা কি আসলে একটি বীজগাণিতিক ফর্মুলা না? মনে করো, দেখো তো আমাদের ছোটবেলায় আমরা শিখেছিলাম বীজগাণিতিক ফর্মুলা। একদম প্রথমে দেখো কি শিখেছিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়ালস টু কত লেখা যায়? নিশ্চয়ই a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। লেখা যায় কি যায় না? অবশ্যই লেখা যায়। লক্ষ্য করে দেখো তো, এখানে আমাদের a এর ভ্যালু যদি আমি 1 বসাই, b এর ভ্যালু যদি আমি টি স্কোয়ার বসাই, তাহলে কি হয়? 1 মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ার। একই রকম ভাবে a এর ভ্যালু যদি আমি 1 বসাই আর b এর ভ্যালু যদি হচ্ছে আমি টি স্কোয়ার বসাই, তাহলে কি হয়? 4 ইন্টু টি স্কোয়ার ইন্টু 1। তাহলে এখানে আলটিমেটলি 1 হচ্ছে a আর b হচ্ছে টি স্কোয়ার হচ্ছে b। তাহলে আমাদের কি করতে হবে? ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা লিখতে পারবো ইকুয়ালস টু 1 প্লাস টি স্কোয়ার হোল স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার। নিচে আছে কত? নিচে আছে 1 প্লাস টি স্কোয়ার হোল স্কোয়ার, হুইচ ইজ ইকুয়ালস টু কত? উপরে নিচে যদি কাটাকাটি করে ফেলি তাহলে আসবে কত? 1। আর এটা আমার কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। x মাইনাস আলফা বাই a হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা বাই b হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা আমাদের উপবৃত্তের প্রমিত সমীকরণ। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা আমাদের আজকের ক্লাসে সমস্ত টপিক ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসে সম্পূর্ণ সময় আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে নিমন্ত্রণ দিয়ে আজকের ক্লাস আমি এখানেই রাখছি।